আলোচিত চ্যারিটেবল মামলার দণ্ড থেকে বেগম খালেদা জিয়াকে খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক পদে ফলাফল বাতিল করে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত। রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, 4 জনের মৃত্যু। সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে 8 জন দগ্ধ। খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ ও জেএসএস-এর 2 গ্রুপে সংঘর্ষ, গোলাগুলিতে 3 জন নিহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বাংলাদেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পলাতক একটি দল সর্বাত্মক চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে ফাটল ধরেনি। সাক্ষাৎকারে নানা প্রশ্নোত্তরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 7 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংস্কার ও নির্বাচন, ছাত্রদের নেতৃত্বে নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অভিমত উঠে এসেছে। সংস্কারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেছেন, ধ্বংসাবশেষ থেকে নতুন চেহারায় আসছে বাংলাদেশ। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে সহজ করায় দেশ বিদেশে আস্থা অর্জন করা সম্ভব হয়েছে। পরিস্থিতি এমন যে সারা দুনিয়া বিপুলভাবে আস্থা স্থাপন করছে। প্রত্যাশিত সংলাপ এখনো শুরু করতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, অপরাধের পরিমাণ আগের থেকে মোটেও বাড়েনি। অপরাধের বিরুদ্ধে কার্যকর ভূমিকা নিতে না পারার বিষয়টি নজরে আনা হলে ডক্টর ইউনূস বলেছেন, পুলিশের মধ্যে জেকে বসা ভয় দূর করে আস্থা ফেরাতে চেষ্টা অব্যাহত আছে। ঐক্যে ফাটলের অভিযোগ নাকচ করে তিনি দাবি করেছেন, এরকম কোনো ঘটনা ঘটেনি। ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনে সরকার কোনো সহায়তা করেনি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। আদেশের পর আইনজীবীরা জানান, বেগম খালেদা জিয়ার মামলার ফাইলে যে বিচারক হাত দিয়েছেন পুরস্কারপ্রাপ্ত হয়েছেন। এ মামলায় 33 জন সাক্ষীর কেউ প্রমাণ করতে পারেনি বলেও জানান আইনজীবীরা। এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেয়া দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন। গত বছরের 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের কারাদণ্ডপ্রাপ্ত বেগম খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। খালেদা জিয়া ছাড়াও এ মামলায় সাজা হওয়া অন্য 2 জনকেও খালাস দেওয়া হয়। মামলার অন্য আসামিরা হলেন খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব প্রয়াত হারিস চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। সত্য হতো, কারেক্ট ছিল, তাহলে চাল করতে দূর লাগতো না, বিচার করতে বিচার করতে অনেকদিন সময় নিচ্ছে, মিথ্যা মামলা সাজাবে কি হবে? এবং যারা সাজাইছে কারিগর ছিল এইসব মিথ্যা মামলার, বেগম খালেদা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার কারিগর ছিল, ইঞ্জিনিয়ার ছিল, তারা তো পলাতক। এখন চূড়ান্তভাবে এই যে খালাস আদেশ যেটি হয়েছে মাননীয় হাইকোর্ট বিভাগের, এটি চূড়ান্তভাবে বহাল থাকলো এবং বেগম খালেদা জিয়া, জিয়াউল ইসলাম মুন্না এবং মনিরুল ইসলাম খান তারা যে মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে খালাসপ্রাপ্ত হয়েছেন সেই খালাস আদেশটা বহাল থাকলো। অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ দিতে যত দেরি করবে দেশের তত ক্ষতি হবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, গণতান্ত্রিক সরকার ছাড়া যত দিন যাচ্ছে সমস্যা তত বাড়ছে। নির্বাচিত কর আইনজীবীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের পর এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, ছাত্রদের পাশাপাশি আরও রাজনৈতিক দল আসবে। সবার চিন্তা নিয়ে জনগণের কাছে যেতে হবে। নির্বাচনে পাশ করে সংসদে আসতে হবে। নির্বাচনে গিয়ে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নেয়ার কথা বলেন তিনি। বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচার বিতাড়িত হয়েছে, এখন দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার অপেক্ষা করছে জনগণ। দ্রুত নির্বাচন ছাড়া সংকটের সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেন আমির খসরু। আমাদের আন্দোলন সমাপ্ত হয়েছে, ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে, স্বৈরাচার বিতাড়িত হয়েছে। যত তাড়াতাড়ি একটি দেশে গণতান্ত্রিক পরিবেশ, ডেমোক্রেটিক অর্ডার দেশে ফিরিয়ে এনে জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহি একটি সরকার হবে, যারা দৈনন্দিন জীবনে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। জনগণ সেই অপেক্ষায় আছে। এই জন্য নির্বাচনের দ্রুততা সম্বন্ধে সকলের মনে একই প্রশ্ন যাচ্ছে
এটা যত দেরি হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬,৫৩১ জন সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক পদে নির্বাচন করে প্রকাশিত চূড়ান্ত ফলাফল বাতিল ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এতে তাদের নিয়োগে আরও কোনো বাধা দেখছেন না আইনজীবীরা। রকুনুজ্জামানের রিপোর্ট। গেল ৬ ফেব্রুয়ারি তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করে দেয় উচ্চ আদালত। তাৎক্ষণিক আদালত প্রাঙ্গণে নজিরবিহীন বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশীরা। এরপর থেকে নিয়োগ বহালের দাবিতে রাস্তায় ভুক্তভোগীরা। পুলিশের জল কামান লাঠিচার্জ কোনো কিছুই আন্দোলন থেকে সরাতে পারেনি তাদের। উপায় না দেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার সেই আবেদনের শুনানি শেষে নিয়োগ বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় ১ মাস স্থগিত করে আপিল বিভাগ। তবে অবজারভেশন দেয় ওই দিন কারা আদালতের দরজায় লাথি মেরেছে তাদের চিহ্নিত করা দরকার। হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল, রায় দিয়ে ৬,৫৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগটাকে বাতিল করেছিল, করে ২০২৪ সালের কোটা সংক্রান্ত যে সরকারের প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে নতুন করে ফলাফল প্রকাশের যে সিদ্ধান্ত দিয়েছিল সেটির কার্যকারিতা স্থগিত করেছে। এর ফলে এই ৬,৫৩১ জন শিক্ষক যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন এবং যারা যোগদানের অপেক্ষায় ছিলেন, তাদের যোগদানের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা রইল না। যে এদের সবার নিয়োগ হয়েছিল, এদের সবার নিয়োগ কনক্লুডেড হয়েছিল আগের সরকারের সময়, কিন্তু আদালতের কাছে সেটা বিচার্য বিষয় হয়নি। আদালত যেই সাংবিধানিক বিচারের মানদণ্ড ফলো করে ২৭ BCS এবং নির্বাচন কমিশন ডিল করেছেন, সেই একই মানদণ্ড, একই সাংবিধানিক দায়বদ্ধতা, সংবিধানের প্রতি অনুগত থেকে, ন্যায় বিচারের প্রতি কমিটেড থেকে এরা কোন সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছে সেটা দেখেননি। আজকে ওনাদের প্রতি ন্যায় বিচার করেছেন। আপনাদের মাধ্যমে পুরো জাতির কাছে এই জিনিসটা আমরা জানালাম যে সবাই যেন বিচার বিভাগের প্রতি আস্থা, শ্রদ্ধা আবার ফিরিয়ে আনেন, এবং আমরা এই আশাবাদ ব্যক্ত করতে পারি যে সামনের যে দিনগুলো আসবে অবশ্যই বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় খুশিতে আত্মহারা শিক্ষকরা। এই বিজয় আসলে ৬,৫৩১ জন শুধু শিক্ষকই না, ৬,৫৩১ জনের যে পরিবার সবারই বিজয়। আসলে মানুষ মাত্রই আবেগপ্রবণ, আমরা আমাদের আবেগকে সংযত করতে পারিনি হয়তো, সেজন্য আমরা পুরো রাষ্ট্রের কাছে আমরা ক্ষমা প্রার্থী, আমরা ক্ষমা চাচ্ছি। আমরা জাতি গড়ার কারিগর। আমরা আপনাদের সবার কাছে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা একটা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরাই আগামী ভবিষ্যতে আমরা যে জাতি গড়ার কারিগর সেটা স্পষ্টভাবে প্রমাণ করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। গত বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেয় সর্বোচ্চ আদালত। এই রায়ের ফলে কোটার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের ৬,৫৩১ জনের নিয়োগ অনিশ্চয়তায় পড়ে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর শাহজাদপুরের বাসতলা এলাকার সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এতে ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২:১৭ দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দুপুর ১:০৪ দিকে। ৬তলা হোটেলটির দ্বিতীয় তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণের পর ওই আবাসিক হোটেল থেকে ৪ জনের লাশ উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। এদিকে আগুনের ঘটনায় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়, এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশু সহ ৮ জন দগ্ধ হয়েছেন। সোমবার ভোরে উপজেলার ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন ওই এলাকার বাসিন্দা সাব্বির, মোহাম্মদ হান্নান, মোহাম্মদ সোহাগ, ১.৫ বছরের সুমাইয়া, ৩ বছরের জান্নাত, শিশু সামিয়া আক্তার, রূপালী বেগম ও লাকি বেগম। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায় একটি টিনশেড বাড়িতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হলে নারী শিশু সহ ৮ জন দগ্ধ হয়। গুরুতর অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গ্যাসের চুলার লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে এই ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চিকিৎসকরা জানান, দগ্ধ ৮ জনের মধ্যে ৬ জনেরই শ্বাসনালী পড়ে গেছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ, প্রসিদ্ধ ও জেএসএস সন্তু গ্রুপের মধ্যে গোলাগুলিতে ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। আধিপত্য বিস্তার নিয়ে খাগড়াছড়ির পানছড়ির সীমান্তবর্তী হাড়ুবিল এলাকায় সকাল থেকে দুপক্ষের গোলাগুলি চলে। থেমে থেমে গুলি বিনিময় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পানছড়ি থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ২ পাহাড়ি সংগঠন আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়ায়।
পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল জানান, গোলাগুলিতে ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের 3 জন নিহত ও জেএসএস সন্তু গ্রুপের 4 জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। রোজায় বাজার নিয়ন্ত্রণে অভিযান হয়েছে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জায়গায়। চট্টগ্রামে যৌথভাবে বাজার তদারকি করেন সিটি মেয়র ও জেলা প্রশাসক। দুপুরে নগরীর খাতুনগঞ্জে অভিযান চালান তারা। বাজারে সয়াবিন তেলের কম সরবরাহের অভিযোগের সত্যতা প্রায় ভ্রাম্যমাণ আদালত। সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, পর্যাপ্ত আমদানির পরও যারা কৃত্রিম সংকট তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য সহনীয় রাখতে পুরো রমজান জুড়ে অভিযান চলবে বলে জানান জেলা প্রশাসক ফরিদা খানম। এদিকে সিলেট নগরীর কালীঘাট বাজারে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের নেতৃত্বে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী বাজার পরিদর্শন করে। এ সময় বিভিন্ন পাইকারি দোকানে ভোজ্য তেল সহ নিত্যপণ্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য যাচাই করা হয়। অন্যদিকে ময়মনসিংহে বাজার নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে নগরীর মেসুয়া বাজার এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা। এ সময় মূল্য তালিকা না রাখা, কারচুপি ও বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে 6টি দোকানকে জরিমানা করা হয়। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও নেপাল সহ কয়েকটি দেশে আলু রপ্তানি আশা জাগাচ্ছে ঠাকুরগাঁয়ে চাষিদের। গত বছর আলুর ভালো দাম পাওয়া এবছর অনেক বেশি উৎপাদন করেছেন তারা। সংরক্ষণ ও দাম পাওয়া নিয়ে হতাশার পর এখন কিছুটা স্বস্তিতে কৃষক। ঠাকুরগাঁও প্রতিনিধি খোদাবক্স ডাবলুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ে এবছর আলু আবাদ হয়েছে 34,825 হেক্টর জমিতে, যা গত বছরের তুলনায় 7,625 হেক্টর বেশি। উৎপাদন বেশি, তাই কমেছে দাম। চাপ পড়েছে কোল্ড স্টোরেজেও। 1 একর জমিতে কৃষকের আলু উৎপাদনের খরচ 1,50,000 থেকে 60,000 টাকা। কেজি প্রতি খরচ 18 থেকে 20 টাকা। বাজারে আলুর দাম উৎপাদন খরচের চেয়েও কম। লোকসানে হতাশা পড়ে কৃষক। তবে আলু রপ্তানি স্বস্তি এনে দিয়েছে তাদের। আমার স্বামীর পাশাপাশি আমিও পরিশ্রম করি। বাইরের দেশে আলুগুলো যাচ্ছে, ওরাও পাচ্ছে, আমরা উন্নতি পাচ্ছি। বাইরের দেশে আলু যাওয়ার কারণে আমাদের অনেকটা দাম পাচ্ছি। বাইরে যদি না যাইতো আলু আরো খুব অবনতির দিকে যাইতো। বাইরে কিছু আলু যায়, উন্নতি হচ্ছে ইনশাল্লাহ। আর সরকার যেন সেই পদক্ষেপটা নেয়, আরো কিছু ভালো আলু বাইরে যায়। আলু বেশি চাষ হওয়ার কারণে আমরাও একটু খুব চিন্তিতের মধ্যে আছি। বর্তমান যে 12 টাকা 13 টাকা কেজি আলু বিক্রি করে বা আলু আমরা খোদাই করে যে করতেছি, এতে লাভবান হচ্ছে না, লস ক্ষতির দিকেই বেশি। সমগ্র বাংলাদেশ মিলেই প্রচুর আলুর চাষাবাদ হয়েছে, তো সার্বিক দিক থেকে কৃষক এবার উপকৃত হতে পারবে না। ক্ষতি ঠেকাতে আলু চাষিদের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। এখন এই মুহূর্তে আলুর দাম কম, সেই জায়গায় অ্যাগ্রোটেক নামক যে প্রতিষ্ঠান সেটি এগিয়ে এসেছে আলু রপ্তানির জন্য। এবং আমরা ইতিমধ্যেই ঠাকুরগাঁও জেলা থেকে মালয়েশিয়া এবং নেপালে প্রায় সদর উপজেলা থেকে 150 মেট্রিক টন আলু রপ্তানি করতে সক্ষম হয়েছে। এখানে বাজারের চাইতেও কেজি প্রতি প্রায় 4 থেকে 5 টাকা দাম বেশি, যেটি হয়তো অনেক হতাশার মধ্যে কৃষকের জন্য একটি আশার আলো। আলুর ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি কৃষকদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বগুড়ায় 9 শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে খেজুর সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ বিন সালমান ত্রাণ কেন্দ্রের অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণে সহায়তা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রোটোকল অফিসার সচিব ডক্টর ফরিদুল ইসলাম ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বাজারে ইফতারের সময় স্থানীয় একটি সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক সহ 2 জনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন করেছে বাগাট বাজারের সাধারণ ব্যবসায়ীরা। জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি করেন তারা। খাগড়াছড়ির মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন কানাডিয়া হাইকমিশনের প্রতিনিধি দল। ঢাকার কানাডার হাইকমিশনার অজিত সিং এর নেতৃত্বে প্রতিনিধি দলটি বিদ্যালয়ের সেফ জোন, ওয়াশ ব্লক, শ্রেণীকক্ষ ছাড়াও মাদার গ্রুপের মেম্বার, শিক্ষক, ছাত্রী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যের সাথে আলোচনা করেন। পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সভা হয়েছে কুড়িগ্রামে। জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু সহ অন্যান্যরা।
কুষ্টিয়ার সদর উপজেলার নিবন্ধিত প্রান্তিক জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। কালেক্টরেট চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে প্রান্তিক এসব জেলেদের একটি করে বকনা বাছুর হস্তান্তর করেন জেলা প্রশাসক তৌহিদুর রহমান। মাদারীপুর ডাসা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মাতুব্বরের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ এনে মানববন্ধন করেছে নিখোঁজ যুবকদের পরিবার ও এলাকাবাসী। ডাসার থানার সামনে সন্তানদের ফিরে পেতে ও ফরহাদ মাতুব্বরকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে এই কর্মসূচি পালিত হয়। ময়মনসিংহে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে। সদর উপজেলা পরিষদের হলরুমে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলম। পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব ও সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসানের বিরুদ্ধে অবৈধ নির্বাচন গুম খুনে অংশ নেওয়া সহ নানা অভিযোগ এনে আহত ভুক্তভোগী পরিবার ও সচেতন সাতক্ষীরাবাসীর ব্যানারে মানববন্ধন হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচি হয়। রাজীব সার্ভিসের সব বাস বন্ধ এবং বাস সার্ভিস সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা। জামালপুর টাঙ্গাইল সড়কের বাস টার্মিনাল চত্বরে কর্মসূচি পালিত হয়। ঢাকার কেরানীগঞ্জে 53তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। উপজেলা পরিষদের হলরুমে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। বাংলা ভিশনের ফেনী জেলা প্রতিনিধি সাংবাদিক রফিকুল ইসলামের মা হোসনে আরা বেগমের দাফন সম্পন্ন হয়েছে সোনাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে। এর আগে বাদ জোহর মরহুমের জানাজা হয় সোনাপুর ঈদগাহ মাঠে। বার্ধক্যজনিত রোগে আজ সকালে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এ ছিল এখনকার মতো বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।